এতদিনে না শেখ হাসিনার দোষ ছিল? কথা বলে, এতদিন কার দোষ ছিল? শেখ হাসিনার দোষ ছিল। অনকা কোন শেখ হাসিনা আছে দেশে? গ্যাস কই গেল? দেশের পরিস্থিতি এমন কেন? জিন্দা মানুষকে টাঙ্গাইয়া পোড়াইয়া ফেলা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। কোনো পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রপতি আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ভাই, এবং সিলেটে আপনারা আরো অনেক কিছু সারপ্রাইজ দেখবেন। 12 তারিখে নির্বাচন হবে না, ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। আমাদেরকে ঠেকাই রাখতে পারবে না। বাংলার জনগণ ঘরে ঘরে জেগেছে, বাংলার জনগণ রাজপথে নেমেছে। সামনে কাগজ দিয়ে হোক আর যা দিয়ে হোক মুক্ত বানাই যারা স্বৈরাচার তারা স্বৈরাচার কয়, আর হে স্বৈরাচার না, এই দেশের জনগণের লেখা, জনগণের লেখা, গরিবের অসহায় মানুষের লেখা, তার জীবন দিয়ে রয়েছে দিন যাচ্ছে পরিশ্রম করতে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। নির্বাচন হবে না। পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ আমাকে অবশ্যই নৌকা হবে, নৌকা তো আপনি বিলুপ্ত, যেহেতু নিবন্ধিত দল, তাদেরকে তো আমরা বিলুপ্ত করতে পারবেন না। সাময়িকভাবে আপনারা স্থগিত রাখছেন, বাস বিলুপ্ত তো করতে পারবেন না। আওয়ামী লীগ তো অন্যায় করছে, বিরোধী দলকে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে, সেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। মূলত সূত্রপাত এখান থেকে, আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, তাহলে আওয়ামী লীগের ভোট অধিকার যদি আমরা কেড়ে নিতে, তো একই অবস্থা হইলো। নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, নৌকা না থাকলে ভোট নয়। মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনশাল্লাহ হইতো না নির্বাচন, না এটা হইতো না। কই কিনলে নির্বাচনের উপযুক্ত তোরা হস্ত ক্ষমতার স্বাদ পাইবার আগে যেভাবে দম কাছের, এই কারণে নির্বাচনটা হইতো না। কথা বুঝছি? এটা আমরা আল্লাহরে ফোন দিতেছি, স্যারে যদিও দেয় যেত, স্যার চলে যেত, স্যার আল্লাহ কা যাইয়েন না, ইও আপনি বুড়া মানুষ, আমি বুড়ারে আল্লাহ ভালোবাসি, আপনি যাইয়েন না, আপনি বইয়েন, মরেন বাঁচেন জেলে যান, এত চিন্তা করেন কা, আমি আল্লাহ আপনাকে সেভ দিব। আমার স্যারের একদিনের লাই তোরা সুযোগ দেশ না, দেশ চালাইবার লাই একদিনে সাহায্য করস না। স্যারে চাইতেছে নামকা ওয়াস্তে নির্বাচন একটা দিক কোন রকম আজাবটা থুই যাইবার লাই। আল্লাহ কয় ইউনূস স্যার, আমি তোমাকে সিলেক্ট করছি আমার রহমতের জন্য, স্যার আপনার গুনাহ হবে না, আপনি একদম ক্ষমতার জন্য কোনো এক জাররা লোভ নাই, এটা আমরা জানি। ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার, তিনি একসময় বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনীতে, তার একটা ভাষ্য শুনুন। আমির হামজার সাথে যে সম্পর্ক আছে, যে আমির হামজাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায়। আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামজার নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয়। আমির হামজা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোন একটা ওয়াজে। আমির হামজা জি, দিনাজপুর জেলায়, ওখান থেকে আমাকে লোক জানিয়েছে ওয়াজ মাহফিলের মানুষকে দিনের কথা বলা। আমির হামজা হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন। জামাত ইসলামে এই ধরনের লোক থাকার কথা নয়। এই যে মানে আমির হামজার নমিনেশন নিয়ে একদম প্রকাশ্যে কথা বলছেন ব্রিগেডিয়ার আজমি, তো এরকম অনেক বিষয়, এবং এই যে বিভক্তি, এই বিভক্তির খবরটা কিন্তু মাঠ পর্যায়ে অনেক প্রার্থীর কাছে চলে গেছে, এবং যাদের কাছে এই খবরগুলো যাচ্ছে এটা তো তাদের জন্য খুবই হতাশাব্যঞ্জক। রিসেন্টলি আবার এই যে নির্বাচনী জোট থেকে যে চরমনায়ের ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, এটার জন্য পোপ গ্রুপ ডক্টর শফিকদের একগুঁয়েমিকে দাবি করছেন। শুধুমাত্র যে একগুঁয়েমি না, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ধীর গতি, ওলামায়ে কেরামদের প্রতি অবজ্ঞা, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করা, এসব নানা অভিযোগ আনছেন এই পোপ গ্রুপ ডক্টর শফিক গ্রুপদের বিরুদ্ধে। এবং তারা ঠিক করেছে যে ডক্টর শফিক যেভাবে জামাতে ইসলামকে নেতৃত্ব দিয়ে ভুল পথে চলে যাচ্ছেন, সেইখানে তারা আর এই সংগঠনের সাথে থাকবে না, এবং তারা নতুন করে বাংলাদেশ ইসলামী মুভমেন্ট নামে একটি সংগঠন করবে। এবং এই সংগঠন গড়বার লক্ষ্যে তাদের তৎপরতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই যে জামাতে ইসলামের এই যে বিভক্তি, এটার
ইম্প্যাক্ট ছাত্র শিবিরের উপরে কিভাবে পড়বে, শিবিরের নেতাকর্মীরা এটা কিভাবে নেবে, নাকি শিবিরের নেতাকর্মীর তোপের মুখে পড়বে, এই কারা পড়বে, এই পোপ গ্রুপ না ডক্টর শফিক গ্রুপ, এটা নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। পোপ গ্রুপ মনে করছেন যে ডক্টর শফিক গ্রুপ অনেকটা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছেন এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত যেসব জামাত নেতা, যারা বাংলাদেশে জামাতের রাজনীতিকে স্টাবলিশ করেছেন, তাদের ব্যাপারে এই ডক্টর শফিক গ্রুপরা কিন্তু একটু দূরত্ব মেনটেন করছেন। এটা এই যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে তাদের পরিবারের সদস্যরাও খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না। তো এই যে, আর ডক্টর শফিক, তাকে মনে করা হচ্ছে যে সে পিওর জামাতি না, কারণ সে এসেছে জাসদের রাজনীতি করে। তিনি স্বাধীনতার পরে জাসদের রাজনীতি করতেন এবং তার ডিভোশন, জামাতের আদর্শের প্রতি ডিভোশন নিয়ে এই পোপ গ্রুপের মনে সন্দেহ আছে এবং তারা মনে করছে যে তিনি জামাতকে মূল রাজনীতি থেকে বিপথে নিয়ে যাচ্ছেন, ডিরেইল করছেন। তো এই অবস্থায় এখন নির্বাচনের আগে যখন ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময় সবাই মিলে যখন কাজ করবার কথা, তখন এই বিভক্তির সংবাদ সারা দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়লে সেটি জামাতের জন্য কি ফল বয়ে আনবে, নির্বাচনী বিপর্যয়ে বয়ে আনবে কিনা, এখন সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। এখন জামাত যে ভাঙবে এটা মোটামুটি নিশ্চিত। জামাতের ভেতরে যে ব্যাপক কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিবাদ চলছে, এটা এখন ওপেন সিক্রেট। এখন প্রশ্ন হলো যে জামাতের এই ভাঙ্গন কি আমরা নির্বাচনের আগে দেখব না নির্বাচনের পরে দেখব? নির্বাচনের আগে বা পরে সংগঠন ভাঙুক, এই যে ভেতরে ভেতরে গুণ পোকায় খেয়ে গেছে, এই বিভক্তি জামাতের ফলাফলকে, নির্বাচনী ফলাফলকে কিভাবে এফেক্ট করবে, সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে।